জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছিল ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের 11তম দিন পাঠ করব। পর্ব 721, পৃষ্ঠা সংখ্যা 468 এর অর্ধেক থেকে 469 এর প্রথম অংশের কিছুটুকু পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি রঙ্গমঞ্চে অর্থাৎ থিয়েটার হলে ঠাকুরের সঙ্গে গিরিশ ঘোষের একটি ঘটনা, যেখানে অন্যান্য সমস্ত ভক্তরা বসে আছেন, ঠাকুরকে উচ্চাসন দেওয়া হয়েছে। গিরিশ সেখানে হাঁটু গেড়ে ঠাকুরের পাশে বসে তার জীবনের যত দুঃখ কষ্ট আছে সেগুলো স্মরণ করে তার জন্য ঠাকুরকেই দায়ী করে অকথ্য ভাষায় অনর্গল একের পর এক গালি বানিয়েছেন এবং ঠাকুরের উপরে বর্ষণ করে গেছেন। বর্ষণ করতে করতে ক্লান্ত হয়ে অবশেষে তিনি টুক করে প্রণামটি করে তিনি ক্ষুণ্ণও নন, বিষণ্ণও নন, এমন ভাবে বাড়ি চলে গেলেন। আর অন্যরা যারা ছিলেন সেখানে তারা গিরিশ ঘোষের মুখের উপরে কোনো কিছু বলার সাহস রাখেন না, তাই কোনো কিছু বলতে পারেননি, অথচ তাদের খুব খারাপ লাগছিল। আর ঠাকুর কিন্তু নির্বিকার, তিনি কিন্তু এসব সমস্ত কিছু যেন তাকে স্পর্শই করেনি, এরকম ভাবেই তিনি সময়টি কাটিয়ে গেলেন। কিন্তু যখন গিরিশ ঘোষ বললেন যে তুমি আমার ছেলে হও, সেই সময়ে ঠাকুর শুধু একটু তর্ক করেছিলেন, তাছাড়া আর কোনো কিছু নয়। এর পরের দিনের ঘটনা আজকে আমরা পাঠ করব। পরদিনে চারিদিকে ছুটিল বারতা, প্রভুর শরণাপন্ন যেবা আছে যেটা, গিরিশের কটুভাষ মঞ্চের ভিতর, যে শুনে তাহারই হয় বিষণ্ণ অন্তর। শোনো, 2 দিন পরে এই ঘটনার ঘুরে ফিরে এলো পুনঃ শুভ রবিবার। কর্মবদ্ধ ভক্তগণ অবসর পায়, সকলেই প্রভু দেবে দেখিবারে যায়। বিশেষত আজি দিনে ভক্ত সমাগম, শ্রীমন্দিরে শ্রীপ্রভুর হইল বিষম আন্দোলন। এই কথা করে পরস্পরে, কেহ বা গোপনে কেহ প্রভুর গোচরে। এমন সময় গিয়া উপনীত হয় গৃহী ভক্ত চূড়াম ও নিরাম সদাশয়। সেব্য সেবকের ভাব বাঁধা এক টানে, নিষ্ঠাবান ভক্তিবান প্রভুর চরণে। সুন্দর মোহন মূর্তি গৌরবরণ, ভক্তির ছটায় ফুল্ল সুচারু বদন। পূর্ণ দর্শন রাম আখির আরাম, মুক্ত হস্ত মুক্ত আত্মা চাই ভক্তরাম। দেখিয়াই প্রভুদেব কহিলেন তাই, গিরিশ বড়ই গালি দিয়াছে আমায়। ভূমিতে লুটিয়া বন্দি প্রভুর চরণ, দিলে গালি খেতে হবে ভক্তোত্তম কণ। শ্রীপ্রভু বলেন যদি মারে অতঃপর, সহিতে হইবে তাহা রামেরও উত্তর। যাহা দিয়াছেন যারে সেই দিবে তাই, কোথায় পাইবে দিতে তার যাহা নাই। কালকূট একমাত্র ধন কালিয়ার, সে দিবে ধরিয়া বিষ যাহা আছে তার। কি বুঝিয়া প্রভুদেব রামেরও বচনে, তখনই আনিতে গাড়ি আজ্ঞা হয় রামে। আজ্ঞা পর ভক্তবর আনিল সত্তর, যাত্রা যাহে করিলেন গিরিশের ঘর। পরের দিন সমস্ত কলকাতায় ঠাকুরের সঙ্গে যাদের পরিচিতি আছে, নাট্য জগতের সঙ্গে যাদের আসা যাওয়া আছে, তাদের সকলের মুখে মুখে রটে গেল ঠাকুরকে গিরিশ ঘোষ অকথ্য ভাষায় যা নয় তাই গালি দিয়েছেন। এই কথা শুনে ঠাকুরকে যারা ভালোবাসেন, ঠাকুর সেই সময়ের মধ্যে মোটামুটি কলকাতায় বিখ্যাত হয়ে গেছেন, অথচ তাকে এরকম অকথ্য ভাষায় অনবরত গালি দিয়ে গেছেন। একথা শুনে অনেকেরই মন খুব খারাপ, তারা এই ঘটনার জন্য খুবই দুঃখিত এবং শীঘ্রই তারা ঠাকুরের সঙ্গে দেখা করে আসতে চান। এই ঘটনা যেদিন ঘটেছে তার 2 দিনই পরেই আবার রবিবার আসে। রবিবার হওয়া মানেই সেই সময়ে দক্ষিণেশ্বরে সকলেই একটু ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন, মা ভবতারিণীর মন্দির দেখতে আসতেন, অনেক লোক সমাগম হতো। ঠিক সেই সময়ে সেই রবিবার এলো, 2 দিন পরে অনেক ভক্ত সমাগম হয়েছে, সকলেই ঠাকুরের কাছে এসেছে। সকলের মধ্যেই একটা গুনগুন গুঞ্জন, কেউ কেউ মুখে বলছে, কেউ কেউ ধীরে ধীরে বলছে, কেউ গোপনে কেউ প্রকাশ্যেই ঠাকুরকে এই কথা বলা ঠিক হয়নি এই কথা বলা বলি করছে।
এমন সময় সেখানে গিয়ে গৃহী ভক্ত চূড়ামণি রাম হাজির হলেন। রামকে দেখেই ঠাকুর বললেন যে বুঝলে, কালকে আমাকে গিরিশ ঘোষ, দুদিন আগের কথা আর কি, সেদিন আমাকে গিরিশ ঘোষ খুব গালাগালি দিয়েছে, আমার বড্ড লেগেছে তাতে। তখন রাম কি করলেন, মাটিতে সাষ্টাঙ্গ প্রণাম করলেন ঠাকুরকে। প্রণাম করার পরে তিনি বললেন যে গালি দিলে গালি আপনাকে খেতে হবে। এবার ঠাকুর বলছেন এরপরে যদি আমাকে মারে, তখন রাম বলছেন মারে, তাহলে মার খেতে হবে, কেননা আপনি যাকে যা দিয়েছেন সেই তো সে ফেরত দেবে। কালিও নাগের কি আছে, শুধুমাত্র বিষ আছে, তাই তাকে যদি নিয়ে রগড়ানো হয় সে তো বিষই দেবে, আর তো কিছু দেবে না, তার তো আর দেওয়ার কিছু নেই। ঠাকুর রামের মুখ থেকে এই কথা শোনা মাত্রই ঠাকুর গম্ভীর হয়ে গেলেন। তিনি মনে মনে কি যেন ভাবলেন, সঙ্গে সঙ্গে রামকে আজ্ঞা দিলেন তাড়াতাড়ি গাড়ি বার করো, আমি গিরিশের কাছে যাব। আজ্ঞা পর রাম সঙ্গে সঙ্গে গাড়ি আনলেন, ঠাকুর চললেন গিরিশের দিকে। কি তিনি ভাবছেন, কি তিনি করতে চাইছেন, সেটি আগামী দিন আমরা দেখব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।